নির্বাচন শেষ, ফলাফল ঘোষণা হয়ে গেছে, কিন্তু আসল প্রশ্নটা এখন শুরু হচ্ছে। ভোটের পরে যদি মানুষ নিজের ঘরে নিরাপদ না থাকে, তাহলে সেই গণতন্ত্র ঠিক কতটা শক্তিশালী? একদিকে ইতিহাস গড়ার মতো জয়, অন্যদিকে ঘরছাড়া শত শত মানুষ, আগুনে পুড়ছে বাড়ি, আতঙ্কে কাঁপছে পাহাড়। এটা কি শুধুই পোস্টফল ভায়োলেন্স, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ক্ষমতার দখলের এক ভয়ঙ্কর বাস্তবতা? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই সহিংসতার শিকার কারা? শুধুই এক পক্ষ, নাকি সত্যিটা এখনো পুরোটা সামনে আসেনি? আজ আমরা খুঁজে দেখব ত্রিপুরার এই অশান্তির আসল গল্প, যেখানে ভোট শেষ হলেও লড়াই এখনো চলছে। নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। ভোট শেষ হয়েছে, ফলাফল ঘোষণা হয়েছে, কিন্তু গণতন্ত্র কি সত্যিই শেষ হয়েছে ভোট বাক্সেই? ত্রিপুরার পাহাড়ে এখন যে ছবি সামনে আসছে, তা শুধুই কি কিছু বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা, নাকি এটি ক্ষমতার মানচিত্র আকার নতুন এক নীরব সহিংস প্রক্রিয়া? নির্বাচন শেষ, গণতন্ত্রের উৎসব মিটে যাওয়ার কথা, কিন্তু ত্রিপুরায় যেন তার উল্টো চিত্রই বারবার সামনে আসে। ভোটের ফল ঘোষণার পরপরই সহিংসতার পুনরাবৃত্তি। এখন কি তা প্রায় এক অলিখিত নিয়ম? বিধানসভা নির্বাচন হোক অথবা স্বশাসিত সংস্থার ভোট, প্রতিবারই কিছু এলাকায় আতঙ্ক, ভাঙচুর, প্রতিশোধের রাজনীতি যারা গণতন্ত্রের মূল চেতনাকেই প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। এটাকে শুধু রাজনৈতিক সংঘাত বলে পাশ কাটানো যায় না, এটি সমাজের গভীরভাবে ছড়িয়ে পড়া এক বিপজ্জনক ওষুধ, এক ধরনের ক্যান্সার, যার কথা স্বীকার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই। কিন্তু এখানেই প্রশ্ন, এই ক্যান্সারের চিকিৎসা কি? কেবল উপমা দিলেই কি দায়িত্ব শেষ, নাকি প্রয়োজন কঠোর, নিরপেক্ষ এবং দ্রুত ব্যবস্থা? আরও একটি অস্বস্তিকর প্রশ্ন, প্রতিটি ঘটনায় কি সরকার সমানভাবে সক্রিয়, নাকি রাজনৈতিক পরিচয় অনুযায়ী প্রতিক্রিয়া দিয়ে বদলে যায়? কারণ ন্যায় বিচার যখন পক্ষপাত দুষ্ট হয়ে পড়ে, তখনই অপরাধের পুনরাবৃত্তি স্বাভাবিক হয়ে ওঠে। এই পরিস্থিতিতে দায় শুধু প্রশাসনের নয়, রাজনৈতিক দলগুলিরও। ভোটের পর প্রতিপক্ষকে শত্রু হিসেবে দেখা, এই মানসিকতা বদলানো জরুরি। গণতন্ত্র মানেই মতের লড়াই, মানুষের উপর আক্রমণ নয়। ত্রিপুরার এই চিত্র শুধু একটি রাজ্যের সমস্যা নয়, এটি সমগ্র গণতন্ত্রের জন্য এক সতর্ক বার্তা। প্রশ্ন এখন একটাই, এই অলিখিত নিয়ম কি ভাঙা যাবে, নাকি সেটাই একদিন সবচেয়ে বড় বিপদ হয়ে উঠবে? 17 এপ্রিলের পর ত্রিপুরার পাহাড়ে যা ঘটছে, তাকে শুধুই কিছু বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা, নাকি এই ঘটনাগুলির ভেতরে লুকিয়ে আছে রাজনীতি, পরিচয় এবং ক্ষমতার এক জটিল সংঘর্ষ? আজ আমরা সেই বাস্তবতার ভেতরে ঢোকার চেষ্টা করব। এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর ত্রিপুরার পাহাড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখান থেকে একটি বিষয় খুব জোরালোভাবে সামনে আসছে। এখনো পর্যন্ত প্রকাশ্যে আসা অধিকাংশ অভিযোগই ক্ষতিগ্রস্ত হিসেবে উঠে আসছে শাসক দল, ভারতীয় জনতা পার্টির নেতাকর্মী এবং সমর্থকদের নাম। বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, গ্রাম ছাড়া হওয়ার অভিযোগ, এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে প্রধানত একদলীয় পরিচয়ই সামনে আসছে। কিন্তু প্রশ্ন এখানেই, এটি কি সম্পূর্ণ বাস্তব চিত্র, নাকি অন্য কোনো রাজনৈতিক দলের ক্ষতিগ্রস্তদের অভিযোগ এখনো সামনে আসেনি, অথবা সেভাবে নথিভুক্ত হয়নি? কারণ গণতান্ত্রিক সমাজে সহিংসতা কখনোই একমুখী বাস্তবতা নয়, বরং তার পূর্ণ চিত্র জানতে হলে সব পক্ষের তথ্য সামনে আসা জরুরি। তাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ত্রিপুরার এই নির্বাচনোত্তর সহিংসতার পুরো ছবিটা কি? কারা সত্যিই ক্ষতিগ্রস্ত, আর প্রশাসনের কাছে সেই তথ্যের সম্পূর্ণ নিরপেক্ষ চিত্র আদৌ আছে কি? ত্রিপুরার পাহাড়ি রাজনীতিতে নির্বাচন শেষ হলেও অশান্তির রেশ এখনো কাটেনি। ভোটের বাক্স বন্ধ হয়েছে, ফলাফল ঘোষণা হয়েছে, কিন্তু মাটির বাস্তবতায় শান্তি এখনো অধরা। এই পরিস্থিতির মধ্যেই রাজ্য সরকারের একটি সিদ্ধান্ত নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। বিভিন্ন স্থানে আমলাদের নিয়ে সরজমিনে পরিদর্শন করেছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী। তার আগেই আগরতলায় উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠকও করেছেন তিনি। 258টি ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। প্রথম পর্যায়ে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে 64,50,000 টাকা বরাদ্দ করা হয়েছে। সরকার বলছে সহিংসতায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। কিন্তু এখান থেকেই উঠছে একগুচ্ছ গুরুতর প্রশ্ন, সবচেয়ে বড় প্রশ্ন, মাত্র অল্প সময়ের মধ্যে কিভাবে 258টি পরিবারকে ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হলো? কোথায় সেই পূর্ণাঙ্গ তদন্ত? কোথায় ক্ষয়ক্ষতির সরকারি নথিভুক্তির মূল্যায়ন? কোথায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের যাচাই? আইন বিশেষজ্ঞদের একাংশ বলেছেন, রাষ্ট্রীয় ত্রাণ অবশ্যই একটি মানবিক পদক্ষেপ, কিন্তু এটি কখনোই তদন্তের বিকল্প হতে পারে না। কারণ ক্ষতিপূরণ মানে শুধু সহানুভূতি নয়, এটি একটি প্রশাসনিক সিদ্ধান্ত, যার পেছনে থাকতে হয় প্রমাণ, প্রক্রিয়া এবং স্বচ্ছতা। আর এখানেই উঠছে আর বড় প্রশ্ন, এই তালিকা কি সম্পূর্ণ প্রশাসনিক যাচাইয়ের ভিত্তিতে তৈরি, নাকি রাজনৈতিক সূত্রের উপর নির্ভরশীল?
যদি দ্বিতীয়টি সত্যি হয় তাহলে সেটি সংবিধানের সমতার নীতি অর্থাৎ আর্টিকেল 14 এর পরিপন্থী হতে পারে। অর্থাৎ রাষ্ট্র যদি সমানভাবে সব নাগরিককে বিবেচনা না করে তাহলে সেই সিদ্ধান্ত আইনগত চ্যালেঞ্জের মুখে পড়তেই পারে। এই প্রসঙ্গে মনে করিয়ে দিচ্ছেন অনেকে, সুপ্রিম কোর্ট বারবার বলছে প্রশাসনিক সিদ্ধান্তে সততা, স্বচ্ছতা, যুক্তিসঙ্গতা এবং বৈষম্যহীনতা বজায় রাখতে হবে। সম্প্রতি শেষ হওয়া ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে তিপ্রামথা দল 28টির মধ্যে 24টি আসনে জয়লাভ করে একতরফা আধিপত্য প্রতিষ্ঠা করেছে, যেখানে বিজেপি মাত্র 4টি আসনে থেমে গিয়েছে। এই ফলাফল শুধু একটি সাধারণ জয় নয়, এটি ত্রিপুরার পাহাড়ি রাজনীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়, যেখানে আদিবাসী রাজনীতির কেন্দ্রবিন্দুতে তিপ্রামথা নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। কিন্তু এই নির্বাচনের পরপরই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটাই এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ফল ঘোষণার পর ত্রিপুরার বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একাধিক সহিংসতার ঘটনা সামনে আসে। দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রকাশিত এক রিপোর্টে দাবি করা হয়েছে হাজারেরও বেশি বিজেপি সমর্থক নিজেদের বাড়ি ছেড়ে পালাতে বা হয়েছে দাবি করা হয়েছে। এই তথ্য যদি সত্যি হয় তাহলে এটি শুধু রাজনৈতিক সহিংসতা নয় বরং বাস্তুচ্যুতির এক বড় সংকট হিসেবেও দেখা যেতে পারে। এছাড়া আগুন লাগানো, হামলা, পার্টি অফিস ভাঙচুর এই ধরনের ঘটনাও সামনে এসেছে। উদাহরণ হিসেবে একটি বিজেপি পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে, যা রাজনৈতিক সংঘাতকে আরও তীব্র করেছে। এই পরিস্থিতির মধ্যে রাজ্য সরকার 258টি ক্ষতিগ্রস্ত পরিবারকে চিহ্নিত করে প্রায় 64.5 লক্ষ টাকার আর্থিক সহায়তার ঘোষণা করেছে। তবে এই সিদ্ধান্ত নিয়েও বিতর্ক তৈরি হয়েছে, কারণ এত দ্রুত কিভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি হলো সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। এখানে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিক্রিয়াও এসেছে। তিপ্রামথার প্রধান প্রত্যুৎ কিশোর দেববর্মা প্রকাশ্যে শান্তির আহ্বান জানিয়েছেন এবং তার সমর্থকদের সহিংসতা থেকে বিরত থাকার অনুরোধ করেছেন। এটি দেখায় যে রাজনৈতিক নেতৃত্ব পরিস্থিতির গুরুত্ব বুঝছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আহ্বান কতটা কার্যকর হচ্ছে মাঠ পর্যায়ে? অন্যদিকে মুখ্যমন্ত্রী মানিক সাহা সহিংসতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনও করেছেন বলে জানা যাচ্ছে। অর্থাৎ প্রশাসন সক্রিয় রয়েছে, কিন্তু বাস্তবে সহিংসতা কতটা নিয়ন্ত্রণে এসেছে সেটাই এখন বড় প্রশ্ন। এই গোটা ঘটনার আরো একটি গুরুত্বপূর্ণ দিক হলো ত্রিপুরায় নির্বাচন ও সহিংসতার সম্পর্ক নতুন নয়। অতীতেও এই রাজ্যে নির্বাচনী সহিংসতার ইতিহাস রয়েছে। এমনকি 1988 সালের নির্বাচনে ব্যাপক প্রাণহানি এবং বাস্তুচ্যুতির ঘটনাও ঘটেছিল। অর্থাৎ বর্তমান পরিস্থিতিকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখে একটি দীর্ঘ রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবেও বিশ্লেষণ করা প্রয়োজন। সবশেষে এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে একটি বড় চিত্র সামনে আসে। ত্রিপুরার পাহাড়ি রাজনীতি এখন শুধু নির্বাচন বা উন্নয়নের প্রশ্নে সীমাবদ্ধ নেই, বরং এটি পরিচয়, ক্ষমতা এবং রাজনৈতিক আধিপত্যের এক জটিল সংঘর্ষে পরিণত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই 258টি পরিবারের তালিকা কি চূড়ান্ত, নাকি এটি একটি প্রাথমিক তালিকা? আর যদি এটি চূড়ান্ত হয় তাহলে অন্য ক্ষতিগ্রস্তরা কোথায়? যারা এই তালিকার বাইরে রয়ে গেছে তাদের কি হবে? তারা কি একই ধরনের সহায়তা পাবে, নাকি এই প্রক্রিয়ার নতুন বৈষম্যের জন্ম দেবে? আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সহিংসতার জন্য দায়ী কারা? তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কারণ আইন বিশেষজ্ঞদের মতে রাষ্ট্রের দায়িত্ব শুধু ত্রাণ দেওয়া নয়, বরং দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা। না হলে একটি বিপজ্জনক বার্তা যায়, ক্ষতি হলে সরকার টাকা দেবে কিন্তু দোষীদের জবাবদিহি হবে না। এদিকে মাঠ পর্যায়ের বাস্তবতা বলছে অনেক মানুষ এখন আতঙ্কে, অনেকে বাড়ি ছাড়া, অনেকে আশ্রয় নিয়েছেন শহরের বিভিন্ন স্থানে। এই পরিস্থিতিতে ত্রাণ অবশ্যই প্রয়োজন, কিন্তু ত্রাণের সঙ্গে বিশ্বাসযোগ্যতাও সমান জরুরি। কারণ গণতন্ত্রের সহায়তা শুধু অর্থ নয়, এটি আস্থার প্রশ্ন। তাই এখন দাবি উঠছে, একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে, সম্পূর্ণ ক্ষতিগ্রস্তদের তালিকা প্রকাশ করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান আইনি ব্যবস্থা নিতে হবে। শেষ করার আগে কিছু প্রশ্ন আপনাদের কাছে রেখে যেতে চাই। ত্রিপুরায় ভোটের পর যে সহিংসতার ছবি সামনে আসছে, এটা কি সত্যি বিচ্ছিন্ন কিছু ঘটনা, নাকি এটি আমাদের রাজনৈতিক সংস্কৃতির এক গভীর সমস্যা? নাম্বার 2, যদি নির্বাচন শেষ হওয়ার পরও সাধারণ মানুষ নিরাপদ না থাকে তাহলে আমরা গণতন্ত্রকে ঠিক কিভাবে সংজ্ঞায়িত করব? নাম্বার 3, 258টি পরিবারের জন্য সরকারি সহায়তা, এটা কি যথার্থ মানবিক উদ্যোগ, নাকি এর পেছনে আরো বড় কোনো প্রশ্ন লুকিয়ে আছে? নাম্বার 4, এই তালিকা সত্যি কি নিরপেক্ষভাবে তৈরি হয়েছে, নাকি এখনো অনেক ভুক্তভোগীর কণ্ঠস্বর আমাদের সামনেই আসেনি? নাম্বার 5, সবচেয়ে বড় প্রশ্ন, আর সহিংসতার জন্য দায়ীদের বিরুদ্ধে যদি দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কি এই অলিখিত নিয়ম আরো শক্তিশালী হয়ে উঠবে না? আপনার মতে ত্রিপুরার এই পরিস্থিতি কি শুধু একটি রাজ্যের সমস্যা, নাকি এটি আমাদের পুরো দেশের গণতন্ত্রের জন্য এক বড় সতর্কবার্তা? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, কারণ গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি আপনার কণ্ঠস্বর।
আজ এই পর্যন্তই। এমন আরো অনেক বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ অনলাইন, শুধু নামই যথেষ্ট।